আমায় খেতে দেওয়ার সময় যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনি ভেজ না নন ভেজ, তাহলে তার উত্তরে আমি বলি যে আমি পিওর নন ভেজ। তার কারণ আমার গুরুদেবের বারণ আছে ভেজ খাওয়া। আর এই কারণেই সকাল সকাল খাসির মাংসের দোকানে লম্বা লাইন দিয়ে কিনে আনলাম 1.5 কিলো মাটন। আর এই মাটনটা দিয়ে আমি আজকে বানাবো মাটন আহুনা চাম্পারান। এই বিশেষ রান্না করার জন্য আমি কিনে এনেছিলাম কিছু মশলাও, যেগুলো থালার মধ্যে সাজানো আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। স্টার অ্যানিশ, জয়িত্রী, জাফরান, জয়ফল, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, স্টোন ফ্লাওয়ার, গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা, পোস্ত, মাখনা। এবারে আমি গোটা ধনেটাকে একটু রোস্ট করে নিলাম একটা কড়াইতে বেশ কিছুক্ষণ। আর তারপরে ওপর থেকে ছড়িয়ে দিলাম গোটা গোলমরিচ। গোলমরিচ আর গোটা ধনে রোস্ট হয়ে গেলে তারপর সমস্ত মশলা নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলাম একদম মিহি করে। যে কোনো রান্নার টেস্ট ডিপেন্ড করে তার মশলার পরিমাণের ওপর। এই যে আমরা এতক্ষণ ধরে এতটা পরিমাণ মশলা বানালাম, সেখান থেকে মাত্র 2 চামচ দিয়ে দেবো 1.5 কিলো মাটনের জন্য। মাটনটা আমি আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম সর্ষের তেল, নুন, হলুদ এবং পেঁয়াজ কুচি দিয়ে। এখানে 1.5 কিলো মাটনের জন্য আমি 6টা গোটা পেঁয়াজ এবং 6টা গোটা রসুন ব্যবহার করেছি। মনে রাখতে হবে, রসুনগুলো কিন্তু গোটা দিতে হবে এই রেসিপিতে। এই রান্নাটা পুরোটাই আমরা করব মাটির হাঁড়িতে। তার কারণ রান্না শুরুর সময় আমি বলেছিলাম এই রান্নাটার নাম মাটন আহুনা চাম্পারান। আর এখানে আহুনা মানে হলো মাটির পাত্র। বিহারের বিখ্যাত অঞ্চল চাম্পারান থেকে এই মাটন রান্নার উৎপত্তি হওয়ার কারণে এর নাম মাটন আহুনা চাম্পারান। মাটনগুলো তলা থেকে ওপর অব্দি এমনভাবে সাজাতে হবে যাতে করে তলার ধিমি আঁচ এবং ভেপার পুরোটাই সব জায়গায় সার্কুলেট হতে পারে। এরও একটি কারণ আছে। এই মাটন রান্নার আরেকটি নিয়ম হলো রান্না হওয়ার সময় কখনোই এটিকে খুন্তি দিয়ে নাড়ানো যাবে না। তবে রান্না করার সময় হাঁড়িটাকে মাঝে মধ্যে বেশ ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে বেশ কয়েকবার, নাইলে তলার মাংসগুলো কিন্তু লেগে যাবে। এখানে মাটির হাঁড়ির ওপর আমি ব্যবহার করেছি একটা মাটির ঢাকনা, এবং সেই হাঁড়ি আর ঢাকনার মুখটা সিল করে দিচ্ছি আগে থেকে মেখে রাখা আটা বা ময়দার ডো দিয়ে। এটা করলে হাঁড়ির মধ্যে তৈরি হওয়া ভেপার এই ঢাকনা আর হাঁড়ির মাঝখানের ফাঁকা জায়গা দিয়ে বেরোতে পারবে না। কাজেই ভেপারের চাপে মাংসটা আরও ভালো করে কুক হবে। এখানেই শেষ নয়, এ তো আমি ভালো করে সিল করে এঁটে দিলাম। এবার যদি ভেতরে তৈরি হওয়া বাষ্পের কারণে হাঁড়ি ফেটে যায়, তাহলে তো রান্না পুরো বরবাদ হয়ে যাবে। আর সেই কারণে এই ডো দিয়ে সিল করা জায়গাগুলোর মাঝখানে আমি একটু একটু করে ফুটো করে দিলাম। ছিদ্রগুলো এমনভাবে করতে হবে যাতে ভেতরের অতিরিক্ত বাষ্প এই ছিদ্র দিয়ে বেরিয়ে যেতে পারে। এতক্ষণ অবধি যা যা বললাম সমস্ত কিছু যদি সুন্দরভাবে হয়ে থাকে, তাহলে এবার আমাদের গ্যাসটা জ্বেলে দিতে হবে। গ্যাসটা জ্বালতে হবে একদম কম আঁচে, যাতে করে তলার মাংসগুলো লেগে না যায়। তবে মাঝে মধ্যে কিন্তু বেশ কয়েকবার হাঁড়িটাকে ঢাকনা সহ জোরে